ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন মাঝ আকাশে ফাইটার জেট ওড়ালেই বুঝি ইরানকে হাঁটু গেড়ে বসানো যায়, অথচ তেহরান এমন এক অদৃশ্য চাল চাললো যে পেন্টাগনের তামাম যুদ্ধবাজরা আজ নিজেদের ছায়ার সঙ্গেই লড়াই করে মরছে। আলী খামেনিকে খুন করার পরেও কেন থমকে গেল ওয়াশিংটন? তেহরানে কে এই নতুন সুপ্রিম লিডার যাকে গত 132 দিন ধরে দুনিয়ার কোনো গোয়েন্দা সংস্থাই চোখে দেখেনি? আর এই সবকিছুর মাঝখানে খোদ ভারতের চবাহার বন্দর কেন হয়ে উঠল ট্রাম্পের অন্ধ আক্রোশের শিকার? আজ সেই রক্তক্ষয়ী দাবার বোর্ডের চুলচেরা বিশ্লেষণ করব, যেখানে শুধু বুলেটে নয়, বলবো কিভাবে ইরানের বুদ্ধির মগজাস্ত্রে ছারখার হয়ে যাচ্ছে ওয়াশিংটনের অহংকার। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। আমেরিকা একটা মস্ত বড় ভুল করে বসেছে। তারা ইরানকে শুধু টার্গেটের দেশ হিসেবে ভেবেছিল ইরানে কয়েকটা এয়ার স্ট্রাইক আর ব্যালিস্টিক মিসাইল ফেললেই কেল্লা ফতে। কিন্তু ইতিহাস সাক্ষী, ইরান কোনো ঠুনকো কাগজের বাড়ি নয়। ইরান মানে একটি সুপ্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা। ইরান মানে শক্তিশালী প্রতিষ্ঠান, বিস্তৃত নেটওয়ার্ক, নানান সশস্ত্র গোষ্ঠী এবং গভীর ধর্মীয় বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকা একটি দেশ। হাজার হাজার বছরের ইতিহাস এবং সভ্যতার ঐতিহ্য নিয়ে ইরান গর্ব করে। তাদের রয়েছে পারস্য জাতীয়তাবাদের গভীর বোধ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সংঘাতে ইরানের অন্যতম বড় শক্তি তার কৌশলগত ধৈর্য। তাই বলা হয়, কোনো একজন নেতাকে সরিয়ে দিলেই ইরানকে শেষ করে দেওয়া সম্ভব নয়, বরং বহু ক্ষেত্রে এই রাষ্ট্র আরো সংগঠিত এবং দৃঢ় হয়ে ওঠে। সেই কারণেই আলী খামেনি চলে যাওয়ার পরেও তেহরান ধুলোয় মিশে যায়নি, উল্টে কিছু কিছু ক্ষেত্রে তারা আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমেরিকা আর ইসরায়েলের শুরুর দিককার এয়ার স্ট্রাইকের খামেনি খতম হন। পশ্চিমী দুনিয়া ভাবলেও বুঝি যুদ্ধ শেষ, কিন্তু গল্পটা আসলে ওখান থেকে শুরু হলো। গোটা ইরান আর ইরাক জুড়ে যখন আলী খামেনির শেষ যাত্রা বেরোলো, সেটাকে স্রেফ একটা ধর্মীয় আচার ছিল? একেবারেই না। ওটা ছিল একটা বিরাট রাজনৈতিক শক্তি প্রদর্শন। মাসাদে যখন তাকে কবর দেওয়া হচ্ছে, তখন তেহরান ওয়াশিংটনকে একটা স্পষ্ট মেসেজ দিচ্ছিল, তা হলো দেশের সর্বোচ্চ নেতার মৃত্যুতেও ইরান আত্মসমর্পণ করে না, তারা একজোট হয়ে বদলা দিতে জানে। সেই কারণেই আজ ইরানের রাস্তায় আম জনতার বুকে খামেনির ছবি আর হাতে আমেরিকা বিরোধী প্ল্যাকার্ড। কিন্তু এখানে এই টুইস্ট, আলী খামেনি তো আজ নেই, তাহলে ব্যাটনটা কার হাতে? নেপথ্যে আছেন তার ছেলে মুস্তাফা খামেনি। কিন্তু মজার কথা হলো, এই মুস্তাফাকে আজ পর্যন্ত রক্ত মাংসের শরীরে কেউ চোখেই দেখেনি। তেহরানের অলিতে গলিতে, দেওয়ালে দেওয়ালে তার পোস্টার ঝুলছে ঠিকই, কিন্তু মানুষটা নিজে বেপাত্তা। এটাই ইরানীয় নেতৃত্বের সবচেয়ে বড় দুর্বলতা, আবার এটাই তাদের সবচেয়ে মারাত্মক শক্তি। কেন বলুন তো? কারণ যে নেতা অদৃশ্য, সে ধীরে ধীরে একটা মিথ হয়ে যায়, একটা রূপকথা, একটা রহস্যময় জাদু, যাকে ছোঁয়া যায় না, আবার তাকে মারাও যায় না। এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ আর স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুক ঠুকে দাবি করেছেন অন্য কথা। তাদের দাবি, মার্কিন হামলায় মুস্তাফা নাকি মারাত্মক জখম হয়েছেন, মুখ চেনা যাচ্ছে না, একটা পা নষ্ট হয়ে গিয়েছে। কেউ কেউ তো রটাচ্ছেন তার চিকিৎসা চলছে রাশিয়ায়, যদিও ইরান এই দাবি ফু দিয়ে উড়িয়ে দিয়েছে। তাদের পাল্টা দাবি, মুস্তাফা বহাল তবিয়তে দেশেই রয়েছেন, কিন্তু আছেন তো দেখা মিলছে না কেন? ইরানের আধা সরকারি নিউজ এজেন্সি তাসনিম একটি খবর ছেড়েছে। তারা বলছে, আগামী শনিবার আলী খামেনির স্মরণে একটা শোক সভা হবে, আর সেখানে নাকি সশরীরে হাজির থাকবেন মুস্তাফা। সংবাদ সংস্থা রয়টার্স এই খবরটা প্রকাশ করেছে, স্ক্রিনে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তাহলে সিনারিওটা কি দাঁড়ালো? সিনিয়র আর জুনিয়র দুই খামেনি আজ এমন এক অদৃশ্য শক্তিতে পরিণত হয়েছেন, যারা সামনে না থেকে হোয়াইট হাউসের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আলী খামেনিকে দুনিয়া একরোখা ভাবত। তিনি হুমকি দিতেন ঠিকই, কিন্তু একদম শেষ মুহূর্তে গিয়ে একটা ব্যালেন্স রাখতেন। তিনি আসলে ইসলামিক রিপাবলিক অফ ইরানকে বাঁচিয়ে রাখার কারিগর ছিলেন। তার রাজনৈতিক উচ্চতা এতটাই উঁচু ছিল যে অনেক ছোটখাটো বিষয়কে তিনি পাত্তাই দিতেন না। কিন্তু তার ছেলে মুস্তাফা খামেনি কিন্তু অন্য ধাতুতে গড়া।
ধর্মীয় দুনিয়ায় বাবার মতো নতটা প্রভাব হয়তো তার এখনো তৈরি হয়নি, কিন্তু ইরানের আসল চালিকা শক্তি আইআরজিসি ভেঙে বললে রেভলিউশনারি গার্ডসের সঙ্গে তার সম্পর্ক মারাত্মক গভীর। মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞরা বলছেন এবার থেকে ইরানের সমস্ত স্ট্র্যাটেজিক সিদ্ধান্তে শেষ কথা বলবে এই আইআরজিসি। আগে খামেনি আইআরজিসি কে কন্ট্রোল করতেন, আর এখন আইআরজিসি ইরানকে কন্ট্রোল করছে। ফলে মুস্তাফার নেতৃত্বাধীন এই নতুন ইরান কিন্তু তার বাবার আমলের ইরান নয়। এই ইরান আমেরিকাকে শুধু কাগজে কলমে নয়, স্রেফ মাটিতে নেমে মাঠের ভাষায় জবাব দিতে তৈরি। আমেরিকা আসলে বুঝতে পারছে না তারা কার সঙ্গে লড়ছে। ওয়াশিংটন এখন কোনো রক্ত মাংসের সরকারের বিরুদ্ধে লড়ছে না, তারা লড়ছে একটা সিস্টেমের বিরুদ্ধে যেখানে সুপ্রিম লিডার অদৃশ্য, আইআরজিসি সর্বেসর্বা, আর রাস্তায় নামা লাখ লাখ আমজনতার শিরায় শিরায় বইছে আমেরিকা বিদ্বেষ। আর আলোচনার টেবিলে সেখানে বসে রয়েছেন মোহাম্মদ বাকের, গালিবাফের মতন তুখোর নেতারা, যিনি এই যুদ্ধকালীন ইরানের সবচেয়ে ক্ষমতাশালী পলিটিক্যাল ফেস। গালিবাফ একজন টেকনোক্র্যাট, ব্যাকগ্রাউন্ড মিলিটারি, এবং তিনিও এই আইআরজিসির প্রোডাক্ট। ট্রাম্পকে এক্স হ্যান্ডেলে কড়া ভাষায় খোঁচা দেওয়াটা গালিবাফের রোজকার অভ্যেস। এই হলো নতুন ইরান। আইআরজিসির দাপট, আগ্রাসী মনোভাব আর গালিবাফের মতন টেকনোক্র্যাটিক হার্ডলাইনারদের যুগলবন্দি। এই গালিবাফ কেমন লোক জানেন? সুইজারল্যান্ডের বৈঠকে খোদ মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও হাত বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু গালিবাফ শটান তার সঙ্গে হ্যান্ডশেক করতে অস্বীকার করেন, মুখের ওপর প্রত্যাখ্যান। এই গালিবাফের মাথা থেকেই বেরিয়েছিল সেই মারাত্মক এমওইউ, যাকে গত 17 জুন খোদ মার্কিন প্রেসিডেন্ট সই করতেও বাধ্য হয়েছিলেন। আজ সেই চুক্তির একটা ছোট্ট প্যারাগ্রাফ আমেরিকার গলায় কাঁটা হয়ে বিঁধেছে। কি ছিল সেখানে? সেখানে লেখা ছিল হরমুজ প্রণালী নিয়ে কার কি ভূমিকা হবে। মাত্র 34 কিলোমিটার চওড়া একটা সমুদ্রপথ, কিন্তু এই সামান্য জলপথের সঙ্গে জড়িয়ে রয়েছে গোটা দুনিয়ার অর্থনীতি। বিশ্বের 25% তেলের ব্যবসা নিয়ন্ত্রণ করে এই একটা রুট। উপসাগরীয় দেশগুলোর লাইফলাইন এটা। আমেরিকা এখন সেই ফাঁদেই পা দিয়ে বসে রয়েছে। হরমুজের জল যত গরম হবে, ট্রাম্পের অস্বস্তি তত বাড়বে। এশিয়ার এনার্জি সিকিউরিটি কিন্তু এই একটা জায়গাতেই বাধা। এই হরমুজ প্রণালী যদি কোনো দিন থমকে যায়, তবে তার ধাক্কা লাগবে গোটা দুনিয়ার বুকে। ইরান এখন একটা অঙ্ক খুব পরিষ্কার বুঝে গেছে। আমেরিকার কাছে ইরানের পরমাণু কর্মসূচি হয়তো বড় মাথা ব্যথার কারণ, কিন্তু তার চেয়েও অনেক বড় চাবিকাঠি হলো এই হরমুজ প্রণালী। কেন বলুন তো? কারণ ইরানের পরমাণু কেন্দ্রের উপর আমেরিকা চাইলে বোমা ফেলতে পারে, নিষেধাজ্ঞা চাপাতে পারে, ইন্টারন্যাশনাল ইন্সপেক্টর পাঠাতে পারে, কিন্তু হরমুজে সেখানে তো আমেরিকাকেও নিজের জাহাজ চালাতে হবে, বিশ্ব বাজারকে শান্ত রাখতে হবে, তেল সরবরাহ স্বাভাবিক রাখতে হবে, আর বীমা কোম্পানিগুলোর বুকের কাঁপুনি থামাতে হবে। সবই ঠিক ছিল, কিন্তু হোয়াইট হাউসের প্রতিনিধি দল যদি গত 17 জুনের সেই এমওইউ এর 5 নম্বর প্যারাগ্রাফটা মন দিয়ে পড়তো, তাহলে আজ এই দিন দেখতে হতো না। একটা প্যারাগ্রাফ, কিন্তু তিন পক্ষের কাছে তার তিন রকম মানে। ওয়াশিংটন ওটাকে পড়লো একটা সাধারণ শান্তি চুক্তি হিসেবে, তেহরান ওটাকে দেখলো তাদের হাতে পাওয়া পাওয়ার অফ অ্যাটর্নি হিসেবে, আর পারস্য উপসাগরের বাকি দেশগুলো ওটাকে বুঝলো একটা চরম ওয়ার্নিং হিসেবে। স্ক্রিনে লক্ষ্য করুন, ওয়াল স্ট্রিট জার্নালের এই রিপোর্ট বলছে ওই 5 নম্বর প্যারাগ্রাফের ভাষাটা এমনই গোলমেলে ছিল যে ইরান ধরে নিয়েছে হরমুজে জাহাজের নিরাপত্তা দেওয়া এবং ওমানের সঙ্গে মিলে এই জলপথের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করার ছাড়পত্র তারা পেয়ে গেছে। ইরানের কট্টরপন্থীরা তো হেসেই কুল পাচ্ছে না। তারা ভাবছে হরমুজের হ্রাস এখন নিরঙ্কুশ ভাবে তাদের হাতে। অথচ আমেরিকা কি ভেবেছিল? ভেবেছিল ইরান বুঝি সমুদ্রের মাইন সরাতে, জলপথ ফাঁকা করতে আর জাহাজ চলাচল স্বাভাবিক রুখতে আমেরিকাকে সাহায্য করবে। সহজ কথায় আমেরিকা ভাবলো রাস্তা খুলবে, ইরান বলল আলবাত খুলবে, তবে রাস্তাটা কোন দিক দিয়ে যাবে সেটা ঠিক করবো আমরা। আমেরিকা ভেবেছিল ওটা যুদ্ধ থামানোর ক্লজ, আর ইরান বুঝে নিল ওটা হরমুজের দখল নেওয়ার ক্লজ। একেবারেই তাই। একটা সামান্য ক্লজ আর কমার ফাঁদে আটকে গেল মহাশক্তি আমেরিকা। যুদ্ধ যে সবসময় সির্ফ বুলেটে শুরু হয় তা নয়, মাঝে মাঝে ভুল শব্দের মার প্যাচেও বারুদ জ্বলে উঠতে পারে। তবে ইরান এবার কিন্তু বকুচন্ডির মতন হরমুজ পুরোপুরি বন্ধ করেনি। তারা খেলেছে আরো চতুর চাল। তারা হরমুজ প্রণালীকে রাতারাতি একটা টোল প্লাজা বানিয়ে ছেড়েছে। তার মানে জাহাজ চলবে, কিন্তু কোন রুট দিয়ে চলবে সেটা কে ঠিক করবে? কোন জাহাজ নিরাপদ পারাপারের অনুমতি পাবে?
ওমানের দিকে রুট ব্যবহার করা হবে নাকি ইরানের তৈরি করে দেওয়া রুট? টোল ট্যাক্স কত দিতে হবে? আর জাহাজের বিমার টাকা থেকে ইরান কত % পাবে? সবটাই এখন ইরানের নিয়ন্ত্রণে। ভাবুন একবার, যুদ্ধ না করেও কিভাবে বিশ্ব বাণিজ্যকে হাতের পুতুল বানিয়ে নাচানো যায়। ইরান এখন সেই খেলায় খেলছে। হরমুজ প্রণালীর রাজ যদি সত্যি ইরানের হাতে চলে যায়, তবে সেটা কিন্তু স্রেফ কয়েকটা জাহাজের যাতায়াতের বিষয় থাকবে না, ওটা আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এক বিরাট ক্ষমতার হস্তান্তর হিসেবে গণ্য হবে। ওয়াশিংটন কোনোদিন কি এটা মেনে নেয়? তাই এখন গোটা লড়াইটা এসে ঠেকেছে এই একটা বিন্দুতে। হরমুজ এখন এই মহাযুদ্ধের জয়মালা। যে জিতবে এই মালা তার গলায় উঠবে, আর যে পড়তে পারবে না দুনিয়া তাকেই পরাজিত বলে ধরে নেবে। ঠিক এই জায়গাতেই এসে ফেসে গেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই জায়গায় বাঘের পিঠে চড়ে বসেছেন। পিঠ থেকে নামলেই পরাজয়, আর ঠায় বসে থাকলে ভাবুন আপনারা। আমেরিকার বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট পেপ এর একটা গাল ভরা নাম দিয়েছেন এসকেলেশন ট্র্যাপ। সহজ ভাষায় বুঝুন, যুদ্ধে কোনো নেতা কখনো কখনো সেফ জেতার জন্য লড়ে না, সে লড়ে কারণ যুদ্ধ থামিয়ে দিলে অথবা একটু পিছু হটলে তাকে পরাজিত বলে মনে হবে। ট্রাম্প এখন ঠিক সেই খাদের কিনারায় দাঁড়িয়ে। অঙ্কটা খুব সোজা। ট্রাম্প যদি এখন আক্রমণ বাড়ান, তবে যুদ্ধ আরো লম্বা হবে। ইরানও চুপ করে বসে থাকবে না, পাল্টা মারবে। পারস্য উপসাগরে আমেরিকার যত সামরিক ঘাঁটি আছে সেগুলো টার্গেট হবে। তেলের জাহাজগুলোর উপর হামলা হবে। বিশ্ববাজারে তেলের দাম আবারও হু হু করে চড়বে। আর তখন আমেরিকার সাধারণ ভোটাররা ট্রাম্পের কলার ধরে জিজ্ঞেস করবে, ওহে মোড়ল মশাই, এই যুদ্ধ থামবে কবে? আবার উল্টো দিকে ট্রাম্প যদি এখন একটু হাত গুটিয়ে নেন, তবে ইরান বুক ফুলিয়ে বলবে, দেখলে তো আমেরিকা এত বোম মারলো, তাও হরমুজ আমাদের কথা মতোই চলছে। তার মানে যদি পা বাড়ান তবে অনন্ত যুদ্ধ, আর যদি পা গুটুন তবে চরম হার। একে বলে সাপের ছুঁচো গেলা অবস্থা, আগে কুয়ো পেছনে খাদ। আমেরিকার ক্ষমতার অভাব নেই, এই কথা চরম সত্য। তারা পৃথিবীর সবচেয়ে বড় সামরিক শক্তি। তাদের কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, স্টেলথ ফাইটার জেট রয়েছে, ক্রুজ মিসাইল আছে, দুনিয়া কাঁপানো গোয়েন্দা নেটওয়ার্ক আর ডলারের দাপট আছে। এগুলো তাদের রণকৌশলে মস্ত বড় অ্যাডভান্টেজ দেয়। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ট্যাকটিক্স আর স্ট্র্যাটেজি, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। ট্যাকটিক্স দিয়ে আপনি ছোটখাটো কোনো লড়াই বা ব্যাটল জিততে পারেন, কিন্তু একটা গোটা মহাযুদ্ধ বা ওয়ার জিততে গেলে লাগে নিখুঁত স্ট্র্যাটেজি, দীর্ঘমেয়াদী কৌশল। ট্রাম্পের কাছে ট্যাকটিক্স ভরপুর রয়েছে। আচমকা হামলা করো, হুমকি দাও, বড় কোনো নেতা বা জেনারেলকে খতম করে দাও, সোশ্যাল মিডিয়ায় কড়া কড়া পোস্ট লেখো, তারপর আবার হামলা করে বলো আমরা কিন্তু পুরো দস্তুর যুদ্ধ চাই না। কিন্তু আসল স্ট্র্যাটেজিটা কোথায়? আমেরিকা আসলে ইরানের থেকে কি চায়? সেখানে কোনো স্পষ্ট রোডম্যাপ নেই। তেহরানের শাসন বদল, পরমাণু প্রকল্প বন্ধ করা, হরমুজ প্রণালীকে মুক্ত করা, তেলের বাজার নিয়ন্ত্রণ, ইসরায়েল বা উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা, আমেরিকার অভ্যন্তরীণ বাজারে মূল্য বৃদ্ধি রোখা, নাকি আগামী মিডটার্ম নির্বাচনের আগে সির্ফ একটা ভিক্টরি ফটো তোলার সস্তা নাটক? খেলার শেষ অঙ্কটা তাহলে কি দাঁড়ালো? ট্রাম্প হয়তো ছোটখাটো কিছু ফ্রন্টে নিজেকে জয়ী দেখতে পারেন, কিন্তু এই মহাযুদ্ধের আসল বিজেতা হয়ে ওঠা তার পক্ষে অসম্ভব। আর ইরান খুব ভালো করে আমেরিকার এই বিভ্রান্তি আর দুর্বলতাটা পড়ে ফেলেছে। এবার আসা যাক আমাদের ভারতের প্রসঙ্গে। এই যুদ্ধে ভারত কোনো পক্ষ নয়। ভারত তো ইরানের উপর বোম মারেনি। ভারত এই যুদ্ধের জন্য আমেরিকাকে কোনো সমর্থনও জানায়নি। হরমুজ প্রণালীতে ভারতের কোনো সামরিক দাবি দাবাও নেই। কিন্তু তা সত্ত্বেও আমেরিকা ঠিক কোথায় হামলা চালালো জানেন? চবাহার বন্দরে। হ্যাঁ, সেই চবাহার যেখানে ভারত কোটি কোটি টাকা বিনিয়োগ করে রেখেছে। $120 মিলিয়ন যন্ত্রপাতি আর বন্দরের পরিকাঠামো উন্নয়নে ভারত লগ্নি করে ফেলেছে। এর পাশাপাশি রয়েছে ভারতের তরফ থেকে ইরানকে দেওয়া $250 মিলিয়ন একটি ক্রেডিট লাইন। এটা আমি বলছি না, বলছে বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত খবর। অতএব চবাহার সির্ফ ইরানের একটা সাধারণ বন্দর নয়, ওটা ভারতের দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক কৌশলের একটা মস্ত বড় অংশ। ওটা মধ্য এশিয়ায় পৌঁছানোর জন্য ভারতের একমাত্র গেটওয়ে। পাকিস্তানকে পুরোপুরি বাইপাস করে আফগানিস্তান আর মধ্য এশিয়ার বাজারে ঢোকার জন্য ভারতের এই কানেক্টিভিটি প্রজেক্টে ভারতের এমন বিপুল অঙ্কের বিনিয়োগ করা রয়েছে। আর এখন যখন আমেরিকা চবাহার তার পাশের পরিকাঠামোর উপর বোম ফেলেছে, তখন একটা জ্বলন্ত প্রশ্ন আমাদের তুলতেই হবে। আমেরিকা কি ভারতের স্ট্র্যাটেজিক স্বার্থকে বিন্দুমাত্র পরোয়া করে না?
ভাবুন একবার, এই ডোনাল্ড ট্রাম্পই ভারতের প্রধানমন্ত্রীকে মঞ্চে দাঁড়িয়ে বলেন বিউটিফুল ম্যান। তিনি বুক ঠুকে বলেন ভারতের উপর কোনো বিপদ এলে আমেরিকা নাকি বাঁচাতে ছুটে আসবে। ট্রাম্পের এই সমস্ত সস্তা ডায়লগ শুনে আমাদের দেশের দরবারি মিডিয়া গদগদ হয়ে যায়, ব্রেকিং হেডলাইন চলতে থাকে। কিন্তু কূটনীতির ময়দানটা এত ঠুনকো নয়। আন্তর্জাতিক সম্পর্কে কোনো দেশের নেতাকে বিউটিফুল ম্যান বললেই এটা প্রমাণিত হয় না যে সেই দেশটা ভারতের স্বার্থকে সম্মান করে কিংবা ভারতের কৌশলগত ক্ষতি করার আগে দুবার ভাবে। মুখের মিষ্টি কথায় আর যাই হোক, দেশের সীমান্ত আর অর্থনীতি সুরক্ষিত হয় না। উপসংহারটা তাহলে কি? আলী খামেনির শেষ যাত্রা শেষ হয়েছে। পর্দার আড়াল থেকে এক নতুন আগ্রাসী ইরান আত্মপ্রকাশ করেছে। আর এই বদলে যাওয়া পৃথিবীর ঘূর্ণাবর্তে দাঁড়িয়ে ভারতকে এবার দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ভারত ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে। আর তার চেয়েও বড় কথা, ভারত ঠিক কোথায় দাঁড়িয়ে থাকতে চায় এই সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে। বাইরের কোন নেতার প্রশংসা সার্টিফিকেটের উপর ভিত্তি করে নয়, সম্পূর্ণ নিজেদের জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে অত্যন্ত শক্ত হাতে এবং খুব তাড়াতাড়ি এই ফয়সলা করতে হবে। কারণ ইতিহাস সাক্ষী, সময় মতো নিজের জায়গা নিজে বেছে না নিলে দুনিয়া কিন্তু আপনার জায়গাটা ঠিক করে দেবে। আর সেই জায়গাটা সবসময় সম্মানজনক নাও হতে পারে। ভালো থাকুন, উইকেন্ড ভালো কাটুক। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।